একটু পরে দেখি দরওয়ান ফিরে আসছে। আমার বুকের মধ্যে যেন একটা গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হলো। কি জানে দরওয়ান কি বলবে। নির্মলা বিরক্ত হয়ে হয়তো বলে পাঠিয়েছে যে এখানে কেন, কাল ক্লাসে দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে হয়তো আমার উপর। বারে আমার নোট বইয়ে আমার দরকার থাকতে পারে না, জরুরি দরকার থাকতে পারে না বুঝি? তুমি কেন এনেছিলে আমার নোট বই? বেশ তো। দরওয়ান এসে বললে, आइए बाबू, विजिटर्स रूम में बैठिए। ও বাবা, ভিজিটার্স রুমে বুঝতে বলেছে? তাহলে নির্মলা চটেনি? না না, তা কেন চটবে? আরে চটবার কি আছে এর মধ্যে? ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই ফিকে নীল রঙের শাড়ি পরে স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকল। পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া, ক্লাস থেকে ফিরে স্নান করেছে। ঘরে ঢুকে বললে, আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরফোলজি। নির্মলার চরিত্রে অত্রিজা ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরফোলজি, দ্বিতীয় এবং শেষ পর্ব। কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের মধ্যে অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের মধ্যে। আচ্ছা, এখানে তো কেউ নেই। নির্মলা নির্মলা সরকার আমার সামনে, শুধু দুজনেই ঘরের মধ্যে, আর কেউ নেই, কোথাও কেউ নেই। বলে ফেলি, এমন সুযোগ আর জীবনে আসবে না। 1.5 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত সেই শুভ মুহূর্ত আজ সমাগত। এই মেয়েদের হোস্টেলের নির্জন ভিজিটার্স রুমে। বলি, ছেড়ো না এই সুযোগ, বলে ভালো, যা হয় হবে, হয় এসবার নয় ওসবার। আমি ওর চোখের দিকে চাইলাম, দেখি নির্মলা আমার চোখের দিকে চেয়ে আছে। মনে হলো, অবশ্য ভুলও হতে পারে আমার, তবে আমার আজও তাই ধারণা যে ওর চোখে সেদিন প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম। অল্পক্ষণের জন্য এই কথা আমার মনে হয়েছিল। তারপরে ওর দিকে চেয়ে আমি বললাম, আমি ওই নোট বইটা নিতে এলাম। ও, কাল ভেবেছিলাম একবার আসবো। নির্মলা যেন আবার প্রতীক্ষার আহ্বানের দৃষ্টিতে আমার দিকে চাইলে। দেবীর মতো রূপ, কি উজ্জ্বল মুখ চোখ, ঢেউ খেলানো কালো মেঘের মতো একরাশ চুল, অপূর্ব রূপ ফুটেছে ওর। যে চোখ নামিয়ে নিলাম। কেন চোখ নামিয়ে নিলাম? আজ আমার মনে হয় আমি বড় ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করবার জন্য। নির্মলা আশা করে এসেছিল সেদিন, ওর আশা আমি ভেঙে দিয়েছিলাম নিজের ভীরুতার জন্য। ও বললে, তবে এলেন না কেন? মানে আসতে পারিনি শেষ পর্যন্ত, একটা কাজ পড়ে গেছিল। আর একটি আশ্চর্য কথা বললেও,
সে কথা ও যে আমাকে বলবে এমন আশা আমি করিনি। এ কথার গুরুত্ব তত বুঝিনি তখন, যত অনেক পরে বুঝেছিলাম। কেন, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতো হাসলাম। নির্মলা আবার বললে, কি হলো বলুন না। না না, দেরি হয়ে গেল কি না, তাই আর কি। আমার উত্তরের কোনো বিশেষ মানে হয় না, অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, মানে এমনি বলেছি। আপনি অদ্ভুত লোক। কেন? কেন? আপনাকে কি বোঝাবো, নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাটা আনি। আমি তখনও বুঝতে পারলাম না যে কিসে আমি অদ্ভুত হলাম। বুঝলাম না যে নির্মলা আসলে কি বলতে চাইছে, এ কথার মানে কি। একটু পরে ও ফিরে এলো, এসে একটা অদ্ভুত কাণ্ড করলো। খাতাটা আমার হাতে দিয়ে হঠাৎ একটু নিচু হয়ে আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে আমার মুখের উপর দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে নিয়ে সরে গেল, আর একেবারে খিলখিল করে হেসে উঠল। আমার মাথা ঘুরে উঠল। নির্মলা গম্ভীর, নির্মলা রীতিমতো সংযত মেয়ে ক্লাসের মধ্যে। তার কি লীলা! খাতা হাতে নিয়ে উঠে পড়লাম। তবে আজ আসি। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল, বলল, এখনই যাবেন? বসুন না। না, যাই, বেলা হয়ে গিয়েছে, কাজও আছে বাড়িতে। চললেন? আচ্ছা, কাল ডিসেকশন রুমে দেখা হবে তো তাহলে? হ্যাঁ, হবে, যাই। কাল ডিসেকশন রুমে আসবেন তো ঠিক? আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে এলো। আমি একেবারে টুলতে টুলতে বাড়ি এলাম। বাইরে এসে বাড়ি যাবার পথে কতবার ভাবলাম, নির্মলার এমন অদ্ভুত আচরণের মানে কি। ও তো অতি গম্ভীর স্বভাবের মেয়ে, অন্য কারোর সঙ্গে তো কথাই বলে না ভালো করে। আচ্ছা, তাহলে আমাকে কি নির্মলা অন্য চোখে দেখে? কি জানি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পীড়াপিড়ি চলছে, কিন্তু বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমার চোখে, আমার মনে তখন নির্মলা চলচল করছে। অন্য কোনো মেয়েকে ওর আসনে বসানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত, উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে। আমি খোঁজ নিয়ে দেখেছি। সত্যি আমার পক্ষে ওকে পেতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত। আমার মতো একজন নগণ্য ছেলেকে মেয়ে দেবে ওর বাবা মা? দূর। আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে অমন তিলে তিলে দগ্ধ হতে পারবো না আমি। মেডিকেল কলেজে মোড়া কাটা ও আমার দ্বারা হবে না। বিএসসি পড়লাম, প্রথম শ্রেণীর অনার্স পেলাম। এমএসসিতে দ্বিতীয় শ্রেণীর বটে, কিন্তু
আমার বিষয়ে সেবার প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতায় একটা কলেজে অধ্যাপকের চাকরি ছুটে গেল সহজে। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়া কঠিন হতো না, কিন্তু আমি নিঝঞ্ঝাটে কাটাতে চাই জীবন। ভগবানের ইচ্ছে, পয়সার অভাব নেই আমার। কার জন্যই বা অত খাটতে যাব? না বিয়ে থাওয়া, না ছেলে ফুলে, এই বেশ আছি। নির্মলার কথা ভুলিনি, তার জন্যই বিয়ে করতে পারলাম না। এই যে কি টান, কি মোহ, কি করে বলবো, মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম কই। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। সে নিজে একজন লেডি ডাক্তার। একবার তার সঙ্গে কিভাবে দেখা হয়েছিল বলি। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে। আমি জানতাম, রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে আমি মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই তা নিজেই জানি না। কলেজের ছুটির পর পা দুখানের গতি হয় যেন লেডি ডাফরিন হাসপাতালের দিকে, নিজে থেকেই। যে সময়ের কথা বলছি তখনও নির্মলার বিয়ে হয়নি। একদিন ওই রকম অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে, হাসপাতালে ঠিক নিচে। এমন সময় এলো বর্ষা, আশ্বিন মাস। আমার কাছে ছাতি নেই, ছাতা বওয়া আমার অভ্যাসে নেই। চুপ করে দাঁড়িয়ে ভিজছি, সরে যেতে ইচ্ছে হচ্ছে না। ভিজে যাচ্ছি, তবু কিসের আশায় একেবারে চাতক পাখির মতো আকুল আগ্রহ নিয়ে মুখ উঁচু করে দাঁড়িয়ে অসাড়ে ভিজছি। বোধহয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে, সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনিই দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে হাতে দিয়ে দেন। তাই সব সাধনার এত নাম আমাদের দেশ, রাতারাতি সিদ্ধি লাভ। যাক, সব সাধনার তো না যাক, আমার ফল এলো সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে। এখনো ভেবে অবাক হয়ে যাই। হঠাৎ রাস্তার দিকে জানলা খুলে গেল। হাসপাতালের দোতলায় একটি মেয়ে উঁকি মেরে রাস্তায় আমায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলে। আমি চিনলাম নির্মলা। নির্মলা কিন্তু আমাকে দেখেই এগিয়ে যেতে ইঙ্গিত করে জানলা থেকে তক্ষুনি সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের দিকে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতি। আমি এগিয়ে গেলাম। কতকাল পরে দেখা। ও হাত জোর করে বললে, নমস্কার, কোথায় আছেন? কি করছেন আজকাল? কতদিন পর দেখা। হ্যাঁ তাই, ঠিক। কি করছেন আজকাল? ওই কলেজে প্রফেসরি করি। ছুটির পরে এদিকে আসছিলাম, তাই হঠাৎ বৃষ্টি চলে এলো ওই হাসপাতালের কাছে, ওই জায়গাটা। তাই এমএসসিতে তো ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিলেন, বিলেত গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপও পেতেন। তারপরেই সংশোধন করে নিয়ে বললাম, না মানে বাবার আসলে শরীর খারাপ। আপনি এখানে কি করছেন? রেসিডেন্ট হাউস সার্জন। আমি ওই আগের বছর পাশ করে বেরোলাম। নির্মলার দিকে
চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশ মাত্র নেই। এসেছে সুন্দরী, পূর্ণ যৌবনার দীপ্তি আর গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে পড়েছে, তবে তা আমারই চোখে পড়া। অন্য কেউ দেখলে ওকে কখনোই মোটা বলবে না। সত্যি মধুস্মৃতির পূর্ণিমায় চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে যে আমি রোজ ওর হাসপাতালের পাশে এসে দাঁড়িয়ে থাকি? আরো কোনোদিন দেখেছে নাকি? বললাম, ভালো আছেন? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ কেন ছাড়লেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র তো আপনিই ছিলেন। আমি ওর কথা উড়িয়ে দেওয়ার মতো করে হেসে বললাম, ও কিছু না, কত ভালো ছেলে ছিল। আর আপনিও তো খুবই ভালো ছাত্রী ছিলেন। আমার ওইসব মরা কাটাফাটা পছন্দ হলো না, বুঝলেন না? ও খপ করে একটা প্রশ্ন করল। এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিলে প্রশ্নটা করে। বিয়ে করেছেন? না তো, না, করা হয়নি। আচ্ছা, নমস্কার। আরে দাঁড়ান দাঁড়ান, ছাতাটা তো নিয়ে যান। আপনি ভিড়ছেন দেখে ছাতাটা নিয়ে এলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলুম ছাতি নিয়ে, নিজে যাইনি। ছাতি অন্যের হাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের বছর কি সেই বছরই বোধ হয় নির্মলার বিয়ের সংবাদ পাই। এরপরে আর একটিবার মাত্র নির্মলার সঙ্গে দেখা হয়েছিল। আমহা স্ট্রিট বেয়ে আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা মোটর গাড়ি আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। দেখি নারী কণ্ঠে কে বললে, এই যে নমস্কার। সে দেখি নির্মলা, বেশ মোটা হয়েছে। আমার লজ্জা হলো হঠাৎ এইভাবে ওর সঙ্গে দেখা হওয়াতে। মোটা হওয়ার পথে আমিও কম এগোইনি। ওর চেয়ে পাল্লাপাল্লিতে বোধহয় আমি জিতব। কোথায় যাচ্ছেন? আসুন আসুন, গাড়িতে উঠুন। ও একাই ছিল গাড়িতে। না না, আর গাড়িতে উঠবো না, থ্যাংক ইউ। এই তো কাছে, সুকিয়া স্ট্রিটে যাব। গাড়িতে আসুন না, নামিয়ে দেবো ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় বলুন? না না, দরকার নেই, থ্যাঙ্কস। আরে এই তো পাশের গলির মোড়ের মাথায়। কতটুকু আর? আচ্ছা, নমস্কার। নির্মলা আমার দিকে কেমন যেন একরকম করুণা সহানুভূতি দৃষ্টিতে চাইল। সেটাই আমার অসহ্য বোধ হলো। আর দাঁড়াতে পারলাম না। আর নিজে মোটা হয়েছি বলে ও লজ্জা হচ্ছিল ওর সামনে দাঁড়াতে। এরপর আর ওর সঙ্গে দেখা হয়নি। সে আজ বহু বছর আগেকার কথা, 17-18 বছর তো হবে। দিন যত যায় নির্মলার কথাও তত ভুলি। ক্রমে নির্মলার ছবিও অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় সেদিন একটা ব্যাপার হয়ে গেল। মাসখানেকও হয়নি, আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে। আমি তত্ত্বাবধান করছি আর সেই রুমে পাহারা দিচ্ছি। হঠাৎ একটি মেয়েকে দেখে আমার মন যেন ছাদ করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম।
মুখ আমার সুপরিচিত। মনে হলো অনেকদিন আগে যেন আমি চিনতাম একে। আমি ওর মুখের দিকে চেয়ে ভাবছি, একে কোথায় দেখেছিল? প্রথম যৌবনের কোন দিনে? হঠাৎ আমার চমক ভাঙল। কি জানি কি মনে করবে, আমি প্রৌঢ় অধ্যাপক আর ওরা অন্য কলেজের মেয়ে। আমাকে চিনেও না, কি ভাবতে পারে? মেয়েটির ব্যাপার দেখে বুঝলুম সে ফাঁপড়ে পড়েছে। দুটি প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অন্যটি মরফোলজির। মেয়েটি একটি লতার অংশ শুরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটা রাঙাতে পারছে না। 3 বার 4 বার করে চেষ্টা করলে ওর হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি দেখলাম যে মেয়েটি এই কাজ কখনো করেনি মন দিয়ে। সিনেমা টিনেমা দেখে বেরিয়েছে, ক্লাসে ফাঁকি দিয়ে এসে এখন নিজেই ফাঁকে পড়ে গিয়েছে। কাছে গিয়ে বলল, কি হচ্ছে খুকি? মেয়েটি কাঁদো কাঁদো সুরে বললে, সেকশনটা স্টেন নিচ্ছে না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতে শেখোনি? অত মোটা করে কেউ সেকশন কাটে? তাছাড়া দেখছো না, আরে এই লতায় লাল হড়হড়ে আঠা হয়েছে, ওটা অ্যালকোহল দিয়ে ধুয়ে না নিলে কখনো স্টেন নেয়? এক কাজ করো, যাও ওটা অ্যালকোহলে ওয়াশ করে নিয়ে এসো। মেয়েটি আমার কথায় অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু সত্যি মা লক্ষ্মী দেখলুম পড়াশোনা একেবারেই করেনি, সিনেমা দেখেই কাটিয়েছেন। বললাম, ও কি হচ্ছে, তুমি অ্যালকোহলে ধুতে জানো না? নাও গ্রেডে তোলো, নইলে সেকশনটা গুলিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপর 70, তারপর 90, তারপর অ্যাবসলিউট অ্যালকোহলে তোলো, ঠিক আছে? কেন লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগল, লাইজল দিয়ে এখন ধোবে কেন? অ্যাবসলিউট অ্যালকোহলে আগে তোলো। ওর হাত কাঁপছে, কখনো এই কাজ করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি। আমার কেমন মায়া হলো। বললুম, আচ্ছা শোনো, ছেড়ে দাও খুকি, এক কাজ করো, তুমি ওই মরফোলজির কোশ্চেন ট্রাই করো, দেখছি এটা আমি দেখছি কি করা যায়, যাও। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলো। নরেন আমারই ছাত্র, প্র্যাকটিক্যাল দুর্দান্ত জানে। তাকে বললাম, এই নরেন, একটা কাজ করো তো বাবা, এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসো, যাও তো। নরেন আমার মুখের দিকে চেয়ে সেকশনটা হাতে করে নিয়ে চলে গেল। হয়তো মনে করলো যে প্রৌঢ় অধ্যাপকের এ আবার কি দুর্বলতা, সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনিভাবে সাহায্য করছে। একটু পরে নরেন বেশ চমৎকার ভাবে নিপুণ হাতে সেকশনটা স্লাইডের উপর বসিয়ে কানাদা বাল্লাম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিলাম। আমি নিয়ে গিয়ে বললাম, এ নাও কুকি, ধরো। তার প্রশ্নের উত্তর এমন বেআইনি ভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসল। আমার মনে হলো অনেকদিন আগে এ হাসি আমি যেন দেখেছি। আমি কোথায় দেখেছি এই হাসি? আমার কুয়াশাচ্ছন্ন জীবনের দিনের সেই প্রথম অরুণ রাগের হাসি, বিস্মৃত অরুণ রাগের সেই শুভক্ষণ আজও কি ভুলতে পেরেছি? মৃদু কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, তোমার নাম তো নীলিমা বসু লেখা রয়েছে,
তোমাদের বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোডে। ডক্টর বিভাস বসুকে চেনেন? ডাক্তার বি বসু, আই স্পেশালিস্ট। হ্যাঁ স্যার, উনি আমার বাবা। ও, আমার মাথা ঘুরে উঠল। ডাক্তার বিভাস বসু নির্মলার স্বামী। মেয়েটি হেসে বললে, স্যার, আসবেন আমাদের বাড়ি, বাবা বড় খুশি হবেন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মরফোলজি, দ্বিতীয় এবং শেষ পর্ব। নির্মলার চরিত্রে অত্রিজা ব্যানার্জি, নির্মলার মেয়ে নিবেদিতা গোস্বামী। লেখকের ছোটবেলার চরিত্রে মনিরুল দেওয়ান, সোমেশ্বর সন্তু ধর, দরোয়ান অজয় সাউ, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ দীপায়ন মজুমদার, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।